আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে। মাঝখানে আমাদের একটা দিন ক্লাস অফ হয়ে গেলো এবং এবং এটা একটা সুযোগ ছিল তাদের জন্য যাদের ক্লাস মিস হয়ে গেছিলো। কেমন সালাম জানাচ্ছেন প্রত্যেকেই। ওয়ালাইকুম সালাম জানাচ্ছি। আমাদের ক্লাস শুরু করে দিব। আমরা কি পড়তেছিলাম, কতটুকু পড়তেছিলাম? ওকে, দ্রুত জয়েন করে ফেলি আমরা সবাই। শোনা যাচ্ছে? ওকে। চলেন চলেন আমরা শুরু করে দেই। যতটুকু পড়াইছিলাম আগে এতটুকু মনে আছে বলেন? ওকে, আমরা দেখি একটু 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 যাচাই করার চেষ্টা করি আমাদের কতটুকু মনে আছে, আমরা কতটুকু পারলাম। একটু যাচাই করার চেষ্টা করি কতটুকু মনে আছে, আমরা একটু যাচাই করার চেষ্টা করি। আমার ক্লাস শেষে অবশ্যই দিব আমাদের ক্লাস শেষে অবশ্যই আমাদের থাকবে, সাজেশন থাকবে। প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের সাজেশন থাকবে যে কোন কোন পরীক্ষার জন্য বা এই এই চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য আপনি কি কি পড়বেন। একটা চ্যাপ্টার সাধারণত বুঝতে গেলে আপনি যখন বুঝতে যাবেন তখন অনেক কিছু পড়তে হবে। পরীক্ষার হলে তো আর সব কিছু আসবে না। হ্যাঁ, সেক্ষেত্রে সব কিছু পরীক্ষার জন্য পড়তে হয় না, আবার সব পরীক্ষার জন্য সব কিছু গুরুত্বপূর্ণ নয়। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদেরকে ভালোবাসতে হবে, কিন্তু সবাইকে সমান নয়। হ্যাঁ, আমাদের সাউন্ড ঠিকঠাক আছে আমাদের মনে হয়, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদের দুইটা প্রবলেম বের হয়েছে, কোনো সমস্যা নেই। প্রবলেম ক্লাসের শেষে শেয়ার করেন, কখনো যদি মিস হয় তাহলে গ্রুপে শেয়ার করবেন। কোনো মানে আমাদের চাপ নেওয়ার কিছু নেই, কেমন? এবং আমি আশা করি ক্লাস শেষে আপনার এই প্রবলেম থাকারও কথা নয়। আমরা এই জায়গাটা একটু দেখার চেষ্টা করব। একটা কোশ্চেন সলভ করি আমরা, একটা কোশ্চেন আগেরটা সলভ করি আমরা, আগের একটা কোশ্চেন সলভ করে তারপর আজকে আমরা নতুন টপিকে যাব। চাপ নেওয়ার কিছু নেই। আমাদের নতুন একটা সেশন হচ্ছে, আমরা যে ক্লাসের শেষে প্রত্যেকটা লেকচার শেষে এইখান থেকে একটা সাজেশন আকারে থাকবে, অর্থাৎ এইখানের জন্য আমরা কি পড়বো, এবং ক্লাসের শুরুতে যখন মূল টপিক থাকবে তখন একটা সেশন থাকবে এখান থেকে কী টাইপের প্রশ্ন হয়। কী টাইপের প্রশ্ন হয় সেটা আমার আগের বেসগুলোতেও ছিল, কিন্তু আমরা কোন পরীক্ষার জন্য কী পড়বে এটা হয়তো বা মুখে বলে দিয়েছিলাম, কিন্তু এইবার থেকে হয়তো বা নতুন আপনাদের জন্য এটা শুরু হচ্ছে ইনশাল্লাহ। যদি দেখার চেষ্টা করি, আমাদের দেখা 9 নাম্বার কোশ্চেন নাম্বার 9। আমরা একটু আগের কোশ্চেন, আগের যেগুলো পড়েছি সেগুলো থেকে একটু দেখার চেষ্টা করছি। ইট ইজ ডিফিকাল্ট টু পাস this admission test. Here difficult is আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করেন। এক নম্বর হচ্ছে নাউন, 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 4 নম্বর হচ্ছে কমপ্লিমেন্ট। 4 নম্বর অপশনটা আমরা একটু ভিজিবল করে দিই, তার মুখ সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, মুখ না দেখে গেলে তো প্রেম হয় না। অ্যাটলিস্ট প্রেম করার পূর্ব শর্ত হচ্ছে মুখ দেখতে হবে। 9 নাম্বার আমরা দেখার চেষ্টা করবো, আমরা একটু দাগানোর চেষ্টা করি। বলেন তো 9, কোয়েশ্চেন নাম্বার 9 আনসার কোনটা? কোয়েশ্চেন নাম্বার 9 আনসার কোনটা? 53 এবং 56 নাম্বার। ওকে,
53 এবং 56 নাম্বার কোশ্চেন আলোচনা করবো, টেনশন নেই ভাই প্লিজ। দ্রুত আমার করার চেষ্টা করো। আনসার কারা করছি দেখি। আফসানা মিমি ডি নাম্বার, খাদিজা কুবরা দিনা সি নাম্বার, তালুকদার ডি নাম্বার, আকন্দ, তারপরে জামিল, রাজিয়া, সাইদুল, সোহেল রানা ডি, দত্ত, আসিয়া ডি, ইসরাত জান। প্রত্যেকে আনসার করতে হবে। এখন যখন আনসার করতে বলছি তখন শতভাগ আনসার করতে হবে। এবং ক্লাসে বারবার বলছি যে ক্লাসে ঢোকার শুরুতেই আপনার দুনিয়া বলে যেতে হবে যে দুনিয়াতে কিছু আছে। ক্লাসে ঢোকার শুরুতে আমি আর আপনি, ঠিক আছে? অন্য কোনো আলোচনা চলবে না। ওকে ওকে, তা একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, ইট যেটা ডিফিকাল্ট সেটা এক্স্যাক্টলি শোনা, ইট যেটা ডিফিকাল্ট সেটা ধরে ফেলছেন। গত ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, এটা আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। গত ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছিলাম অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। খুব মজা করে দেখেন আমাদের এখানে, যদি এখানে ডিফিকাল্ট শব্দটা আমরা একটু দেখার চেষ্টা করি যে ডিফিকাল্ট এবং ইট দুইটাকে আলাদা নাকি একই, বলেন তো? একই। যদি একই হয় তাহলে আমরা ওই যে বলার চেষ্টা করেছিলাম, 4টা এক্সাম্পল দিয়েছিলাম। যদি একই হয় তখন সেটা কি হয়? নট অবজেক্ট। কি হয়? অবজেক্ট কখনোই সাবজেক্টের সমতুল্য হয় না। সাবজেক্ট এবং অবজেক্ট কখনোই একই ব্যক্তি একই বস্তু হয় না, অবশ্যই ভিন্ন হয়। আর কমপ্লিমেন্ট একই হয়, বুঝাতে পারলাম? যাহা ডিফিকাল্ট তাহাই ইট, দ্যাট ইজ হয় হচ্ছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। প্রথম কথা হচ্ছে এটা কি বললাম তো? কমপ্লিমেন্ট। এইবার প্রশ্ন এটা নয়, এইবার এখানে অপশন নাই। ইন ফিউচার যে প্রশ্নটা হবে, ইন ফিউচার ভবিষ্যতে যে প্রশ্নটা হবে, এখানে ইজ কোন ভার্ব? অপশন এ নাম্বার প্রিন্সিপাল ভার্ব, PRINCIPAL প্রিন্সিপাল। এরপরে বি নাম্বার প্রিন্সিপাল ভার্ব, অপশন বি নাম্বার ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বকে আমরা টিভি ক্যান্সার দিয়ে প্রকাশ করতে পারি। আর অপশন 3 নাম্বার ITV ইন্ট্রান্সিটিভ ভার্ব। অপশন 4 নাম্বার LV মানে লিঙ্কিং ভার্ব। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এটা যদি আনসার করতে পারি তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা আগের ক্লাসগুলো বুঝে গেছি। দ্রুত আনসার করতে হবে। ও এটা কোন ভার্বের অন্তর্ভুক্ত পড়ে যায়? আমাদের এটা কোন ভার্বের অন্তর্ভুক্ত পড়ে যায়? এক্স্যাক্টলি। খুব ভালো পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, খুব ভালো পাচ্ছেন। ওকে, লিঙ্কিং ভার্ব এক্স্যাক্টলি। আমরা বলেছিলাম সাবজেক্ট এবং মানে ভার্বের পরবর্তী অংশ আমরা সহজভাবে পড়ার চেষ্টা করেছিলাম। ভার্বের পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশ যদি একই হয় সেক্ষেত্রে ওই ভার্বটার নাম কি? প্রিন্সিপাল ভার্ব নয়, ট্রান্সিটিভ ভার্ব নয়, ইনট্রান্সিটিভ ভার্ব নয়, ওই ভার্বটার নাম তখন লিঙ্কিং ভার্ব। এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল এবং সর্বশেষ আকারে। ওকে, আমরা নতুন কিছু আলোচনায় যাব, অর্থাৎ আজকে আমাদের এই লেকচার শিটের অর্থাৎ মানে এই বেসিক কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব অবজেক্টের বিস্তারিত আমরা আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। চলেন দেখি আমাদের কি কি বাকি ছিল, এই লেকচার শিটে কি কি বাকি আছে ওটা একটু দেখার চেষ্টা করব। আমাদের কি কি বাকি আছে ওটা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হোমওয়ার্ক আমরা পরে দেখব। স্টেটিভ ভার্ব অথবা কমন ভার্ব, খাতায় লিখবেন কমন ভার্ব। খাতায় লিখবেন কি বলেন তো? কমন ভার্ব। কোনো আলোচনা নেই, কমন ভার্ব খুবই সহজ। এগুলা খুবই নন প্রধান আলোচনা। জাস্ট যে উদাহরণটা আসছে জাস্ট এই সম্পর্কে একটু ধারণা থাকলেই হবে। হি ডিড ইট, হেয়ার ডিড ইজ। আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করেন। ডিড ইট, একটু মনোযোগ দিয়ে দেখেন, অপশনটা বোঝার চেষ্টা করেন, যেটা বোঝাচ্ছি এটা বোঝার চেষ্টা করেন প্লিজ। মনোযোগ দিয়ে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করা হবে। এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা হবে। একটা কোশ্চেন যেহেতু আসছে, এই টপিক থেকে একটা প্রশ্নে আসছে এবং এই জন্য আমরা ওই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা বেশি করার চেষ্টা করব। হি ডিড ইট, কমন ভার্ব। এই ভার্বটা সম্পর্কে আমাদের ধারণা নাই। প্রো ভার্ব এটা আমাদের জানার দরকার নাই। প্রো ভার্ব বলতে কোনো ভার্ব নাই। রিফ্লেক্সিভ ভার্ব বলতে কোনো ভার্ব নাই। পিওর অক্সিলারি ভার্ব। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন।
যদি এইটা সাধারণত এরকম থাকতো হি ডিড ইট, একটু চিন্তা করার তো প্রিন্সিপাল ভার্ব যখন আপনাদেরকে পড়াচ্ছিলাম তখন এটা বলেছিলাম যে বাক্যে একটা মাত্র ভার্ব থাকলে সেটাকে কি বলা হয়? প্রিন্সিপাল ভার্ব বলা হয়। ওই সেন্স থেকে আমাদের এই ডিডটা হচ্ছে আমাদের কি বলেন তো? প্রিন্সিপাল, PRINCIPL, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যদি প্রশ্ন করা হয় যে হি ডিড ইট, সে ইহা করেছিল, সে ইহা করেছিল, কিছু একটা করেছিল, কি করেছিল? এটা করেছিল। তার মানে এইটা আবার হতে পারে কি বলেন তো? আমাদের টিভি, মানে ট্রানজিটিভ ভার্ব। মনোযোগ দিয়ে দেখেন, সাধারণত ডিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। কোন ভার্বের অন্তর্ভুক্ত মনে আছে? ডু ভার্বের অন্তর্ভুক্ত। ওই যে তিনজন ছিল আমাদের, তিনজন মিলে টোটাল 14 জন ছিল প্রাইমারি অক্সিলারি ভার্ব। এক্স্যাক্টলি আপনার যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে মনে আছে। প্রাইমারি অক্সিলারি ভার্ব মূলত হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তারপরে বি ভার্বের ভিতরে যেগুলো ছিল প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই তিনটা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলছিলাম, তিনটা মিলে টোটাল আমাদের 14টা হয়েছিল, মনে আছে। তার মানে এইখানকার কোনো অপশনই কি এখানে আছে? নাই। এই জন্য একটা কথা লিখে রাখবেন, লিখবেন সাবজেক্ট নিজে ভার্ব এর কাজ করলে তা কমন ভার্ব। শুধু এতটুকু লিখেন। এবার দেখেন, হি ডিড ইট, সে কে করছিল বলে? তো অন্য কেউ করছে নাকি? সে নিজে করছে, সে নিজে করছে। এই জন্য আমাদের ডিটাকে কি বলা হবে? কমন ভার্ব বলা হবে। এইখান থেকে জাস্ট এতটুকু কনসেপ্ট দেন। এখানে আমাদের শুধু ডিড কেন, যে কোনো ভার্বই কমন ভার্ব হতে পারে। কিভাবে? যদি সাবজেক্ট নিজে ভার্বের কাজ নিজে করে। তার মানে ভার্বের কাজ যখন সাবজেক্ট নিজে করে ওটা অ্যাক্টিভ ভয়েস হয় সাধারণত, আমরা এটা বলে থাকি। কিন্তু আমরা এখানে আলাদা ছোট্ট একটা ক্যাটাগরি পড়বো। ভার্বের কাজ যদি সাবজেক্ট করে, ওখানে যদি ট্রানজিটিভ ভার্ব অপশনে না থাকে, প্রিন্সিপাল ভার্ব অপশনে না থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি দাগে বলো তো? কমন ভার্ব দ্বারা দাগবো। কমন ভার্ব কি? কমন ভার্ব হচ্ছে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করলে তখন সেটাকে কমন ভার্ব বলা হয়। খুবই সিম্পল, এটা কঠিন করার কিছু নেই। ভার্বের কাজ সাবজেক্ট নিজে করলে তখন সেটাকে কমন ভার্ব বলা হয়। ভার্বের কাজ সাবজেক্ট নিজে করলে আমাদের সেটা কমন ভার্ব বলা হয়। সহজ জিনিস, খুব বেশি না পেঁচানোই ভালো, ঠিক আছে? যতটুকু বুঝেছি এতটুকু সাধারণত এখান থেকে প্রশ্ন আসেই নাই। এই যাবৎকালে একটা প্রশ্ন আছে, তার মানে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ না? কোনো গুরুত্বপূর্ণ না। তারপরেও যেন মনে না হয় যেন আমি কিছু পড়িনি, আমি যেন কিছু বাদ দিয়ে গেছি, এটা যেন মনে না হয়। ক্লিয়ার? ওকে। তার মানে আমরা কি শিখলাম? ভার্বের কাজ সাবজেক্ট নিজে করলে সেটাকে কমন ভার্ব বলা হবে। শেষ, এতটুকু আলোচনা। স্টেটিভ ভার্ব, একটু খাতায় লেখেন। স্টেটিভ ভার্ব এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের বিভিন্ন সময় লাগে। স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব সম্পর্কে লিখতে হবে। স্টেটিভ ভার্ব সম্পর্কে লিখবেন বাহ্যিক কাজ না বুঝিয়ে, বাহ্যিক কাজ না বুঝিয়ে অবস্থা বোঝাবে, অবস্থা বোঝাবে, এটা বোঝাবে। এটা দিয়ে আপনি সবসময় মনে রাখতে পারবেন না, এটা বুঝতে পারবেন না। বাহ্যিক কাজ না বুঝে অবস্থা বোঝাবে। যেমন আমি আপনাকে বলি, যেমন আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, বলা হলো আমি আপনাকে ভালোবাসি। এবার আপনি আরেকটা এক্সাম্পল চিন্তা করেন, হি প্লেস ইন দ্য ফিল্ড। এবার খুব মনোযোগ দিয়ে দেখেন, দুটার ভিতরে সূক্ষ্ম পার্থক্যটা চিন্তা করেন। হি প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড, অথবা হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এখানে লাভ এবং প্লেস দুইটি ভার্ব, তাই তো? কিন্তু দুইটা ভার্বের ভিতরে পার্থক্য আছে। একটা হচ্ছে নিজে কাজ করতেছে, ওটা ভিজিবল, আমি কি বোঝাইতে পারলাম? নিজে যে কাজ করতেছে এটা দেখা যাইতেছে। কিন্তু আপনি যে আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, এইটা আপনার এই কাজের ভিতরে আপনার ওই প্লে, খেলাধুলা করা, এই দুইটা কাজের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে একটা মূলত মানুষের অবস্থাকে বোঝায়, যে আমি তোমার প্রেমের ভিতরে আছি, একটা অবস্থা। আর ভিজিবল কাজ হচ্ছে যখন কেউ মাঠে ক্রিকেট খেলছে, অথবা মাঠে যখন কোনো কৃষক কাজ করে, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, সে মাঠে কাজ করে। তা মাঠে কাজ করা আর আই লাভ ইউ ভালোবাসা দুইটা এক ধরনের কাজ না, বোঝাতে পারলাম? এটা হচ্ছে প্রথম কথা।
তার মানে এখানে বাহ্যিক কাজ, বাহ্যিক বলতে আমরা ওই যে মাঠে কাজ করা এটাকে বোঝাচ্ছি, অথবা মাঠে ক্রিকেট খেলা এটাকে বোঝাচ্ছি। কিন্তু ভালোবাসতে হলে তো এত কিছু খেলতে হয় না। হ্যাঁ, এক প্রকার খেলাধুলা সর্বশেষ বা কোনো না কোনো সময় থাকে, কিন্তু সেটা আপনার এরকম বাহ্যিক কাজ থাকে না, আপনি চিন্তা করে নিন, ঠিক আছে। সেকেন্ড ওয়ান হচ্ছে সহজভাবে বোঝায়, এরা সাধারণত, এটা লিখে রাখেন, সাধারণত নন কন্টিনিউয়াস ভার্ব, কন্টিনিউয়াস ভার্ব, এরা সাধারণত, এই লাইনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আর কিছু গুরুত্বপূর্ণ না। এই স্টেটিভ যে ভার্বগুলো আছে এদেরকে সাধারণত কন্টিনিউয়াস টেন্স করা যায় না, এদেরকে সাধারণত কি করা যায়, কন্টিনিউয়াস টেন্স করা যায় না। এটাকে আরো অনেক সুন্দরভাবে সংজ্ঞায়িত করা যায়। যেমন যে সকল ভার্বের কাজ, যে সকল ভার্ব দ্বারা কাজ বোঝায় কিন্তু কাজটা কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে এটা নির্দিষ্ট করে বলা নাই, ওই সকল ভার্বকে স্ট্যাটিক ভার্ব বলা হয়। যে সকল ভার্বের কাজ কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে তা যখন নির্দিষ্ট করে বলা থাকবে না, ওই সকল ভার্বগুলোকে কি বলা হয়, ট্রান্সিটিভ ভার্ব বলা হয়, সরি কি বলে, স্টেটিভ ভার্ব বলা হয়। যেমন আই লাভ, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, ঘটনা হচ্ছে তোমার ভালোবাসা শুরু করছিলাম কবে, শেষ করছিলাম কবে, এটা বলা যায় না। এটার এই সকল ভার্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে কন্টিনিউয়াস করা যায় না। এখন এইটার মানে এই না যে এদের সাথে আইএনজি করা যায় না। আইএনজি করা আর কন্টিনিউয়াস করা দুটো আলাদা জিনিস। আইএনজি ভার্বের সাথে কোনো সিম্পল করতে গেলে, অথবা যদি আপনি ওকে নন ফাইনাইট ভার্বে কনভার্ট করতে চান, তাহলে ওটার সাথে আইএনজি আপনি যোগ করতেই পারেন। কিন্তু আইএনজি যোগ করা আর কন্টিনিউয়াস করা দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে চলমান, কন্টিনিউয়াস করা মানে কি, চলমান, কোনো কিছু চলতেছে, যেমন ইট ইজ রানিং, ইহা চলতেছে, দ্য ট্রেন ইজ রানিং, এটা চলতেছে। আপনি যদি বলেন আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি, ওই জাতাজাতির ভিতরে এগুলো নাই, বুঝাতে পারলাম তো। আই এম লাভিং ইউ এই জিনিসগুলো এই জায়গায় যায় না, এগুলো কন্টিনিউয়াস টেন্স করা যায় না। এটা হচ্ছে মূল বক্তব্য। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট আমরা লিখবো, তার মানে আমরা শিখবো কিভাবে, মনে রাখবো কিভাবে, আমাদের এতটুকু মনে রাখতে হবে। এই জিনিসগুলো কাজে লাগে আপনাদের কারেকশনের দিয়ে প্রচুর কাজে লাগে। তার মানে 1 নাম্বার পয়েন্ট লিখবেন, এগুলা অবস্থা, বাহ্যিক কাজ না বুঝে অবস্থা বোঝাবে। অথবা আরেকটা পয়েন্ট লিখতে পারেন, যে সকল ভার্বের কাজ কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে এটা নির্দিষ্ট করে বলা থাকে না, ওই সকল ভার্বকে বলা হয়। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে এই সকল ভার্বকে নন কন্টিনিউয়াস, অর্থাৎ এদেরকে কন্টিনিউয়াস টেন্স করা যায় না। এই 3টা পয়েন্ট লিখবেন। এবং 3 নাম্বার পয়েন্ট, যেটা যেভাবে বলতেছি এইভাবে মনে রাখবেন। 3 নাম্বার পয়েন্টটাকে স্টার চিহ্ন দিয়ে রাখবেন, কারণ এটাকে আপনি মনে রাখতে হবে ঠিক এইভাবে, এই সকল ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্স হয় না। এখন দেখবেন প্রচুর পরিমাণ প্রশ্ন আপনার কম্পিটিটিভ পরীক্ষায় আসে, যে এরকম কারেকশন দেয়, একটা দিয়ে আছে, যেমন দ্য ল্যান্ড ইজ বিলঙ্গিং টু মি, দ্য ল্যান্ড ইজ বিলঙ্গিং টু, বিলং ভার্বটার সাথে আইএনজি এমনিতেই যোগ হয় না, আপনাকে দিয়ে রাখছে এখন কারেক্ট। তখন আপনি যদি না জানেন যে কোন কোন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, তখন আপনি বিপদে পড়ে যাবেন। ক্লিয়ার? এই জন্য আপনি একটু লিখে রাখতে হবে 4 নাম্বার পয়েন্ট দিয়ে। 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখতে হবে যে সকল ভার্বের সাথে, যে সকল ভার্বের কন্টিনিউয়াস হয় না, ভার্ব এর কন্টিনিউয়াস হয় না, কন্টিনিউয়াস, কোনো কথা নয় এখন, কন্টিনিউয়াস হয় না, কন্টিনিউয়াস হয় না। 1 নাম্বার, প্রথম কথা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, 5 সেন্স, এর মাধ্যমে আমরা যা দেখি। তার মানে চোখ দিয়ে কি করি বলেন তো, আমরা দেখি। চোখ দিয়ে কি করি বলেন তো, দেখি। কান দিয়ে কি করি বলেন তো, শুনি। তারপরে কি দিয়ে বলেন তো, নাক দিয়ে, স্মেল নেই, SME, স্মেল। তারপরে হচ্ছে আর কি আছে বলেন তো, তারপরে ওই যে আপনার নাক দিয়ে স্মেল। তারপরে আর কি করি বলতে, টেস্ট করি, TAST, টেস্ট। গুরুত্বপূর্ণ কিছু ভার্ব আছে, লিখে ফেলেন এগুলো। এরপরে লাভ, তারপর হচ্ছে বিলিভ, BELIEVE, বিলিভ। তারপরে হচ্ছে বিলং, BELONG, বিলং। আশা করি দেখা যাচ্ছে মনে হয়, আশা করি দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা লিখবো ফিল, FLL, ফিল, ফিল। আমরা একটু 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 লিখে ফেলবো আমরা, হ্যাঁ, সি, হেয়ার, ফিল, স্মেল, টেস্ট, এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, যদি লাভ হতে পারে তাহলে কি হতে পারে, লাইকও হতে পারে। লাভ হতে পারে কি হতে লাগে, এটা যদি লেখা হয়, আপনারা 2-1 জন একটু ডান লিখে দেন তো, তাহলে আমি এটা মুছে আপনি আবার নতুন করে লিখবো। 2-1 জন, সবাই লেখার দরকার না, 2-1 জন একটু ডান লিখবেন। জাস্ট 2-1 জন প্লিজ, হ্যাঁ, 2-1 জন একটু ডান লিখে দেন, সবাই লেখার দরকার নেই।
ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ। এরপরে তার মানে হেইট, ঘৃণা করা, রিমেইন, REMAIN, রিমেইন। এরপরে বিকাম, বিকাম, ওকে, বিকাম। এরপরে সাধারণত আমাদের যে যতগুলো বিভার আছে, বিভার, বিভার, বিভারগুলো কি এম থেকে শুরু করে ডট ডট সবগুলা বিভার। ফরগেট, FORGET, ফরগেট। তারপর হচ্ছে নো, KNO, নো। এগুলা বহুল প্রচলিত। শেষ। যেগুলো লিখে দিলাম এগুলো বহুল প্রচলিত, আরও আছে, সবগুলো লেখার দরকার নেই। যেগুলো মোস্ট কমন ফর কম্পিটিটিভ এক্সাম এগুলো লিখলাম, আরও হিউজ আছে, আপনার এত দরকার নেই, এই কয়টাই পরীক্ষায় আসে। আমি আশা করি লেখা হলো। আচ্ছা, এইবার আমরা নতুন কিছু পড়বো না, প্রশ্ন থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নতুন কিছু পড়বো না, প্রশ্ন থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা হোমওয়ার্কের আগে যে প্রশ্ন থেকে উত্তর খোঁজার চেষ্টা করবো, একটু মনোযোগ দিয়ে দেখেন। বলছে 51 নাম্বার কোশ্চেন, ইভেন্ট ভার্বস আর ইউজড। ইভেন্ট ভার্ব আর ইউজড, খুব মনোযোগ দিয়ে দেবেন। ইভেন্ট ভার্ব এর মানেই হচ্ছে, ইভেন্ট ভার্ব এর মানেই হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। ইভেন্ট ভার্বের মানেই হচ্ছে আমাদের কি বলুন তো, অ্যাকশন ভার্ব। ওই যে লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, এগুলো বাদ দিয়ে যা আছে সবই কি বলুন তো, ইভেন্ট ভার্ব। তো আপনাকে শুধু এতটুকু মনে রাখতে হবে যে ইভেন্ট ভার্ব সকল টেন্সে ব্যবহৃত হয়, সকল টেন্সে, সকল, TENS, সকল টেন্সে বসে, সকল টেন্সে ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়, সকল টেন্সে ব্যবহার করা হয়। সকল টেন্সে বলতে কি, আমাদের কন্টিনিউয়াস টেন্সে বসে, কন্টিনিউয়াস টেন্সে বসে, আর নন কন্টিনিউয়াস টেন্সে বসে। এখন কন্টিনিউয়াস টেন্স, এটার নাম হচ্ছে প্রগ্রেসিভ ফর্ম। কোনো ভার্বের কন্টিনিউয়াস ফর্ম এর নাম কি বলুন তো, প্রগ্রেসিভ ফর্ম। আর যেগুলোর কন্টিনিউয়াস হয় না এগুলো নন প্রগ্রেসিভ ফর্ম। তার মানে আমাদের এটা বোধ হচ্ছে সঠিক আনসার। এই প্রশ্নের আনসার আমরা ঠিক এইভাবেই মনে রাখবো। ইভেন্ট ভার্বস কাকে বলে, অ্যাকশন ভার্ব কাকে বলে, কেন বলা হলো, এটা আমাদের নট নেসেসারি, দরকার নেই, যেহেতু আমরা কম্পিটিটিভ পরীক্ষা দিব। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তার মানে আমরা ইভেন্ট ভার্ব, 51 নম্বর কোশ্চেনে কি বললাম, ইভেন্ট ভার্ব। ইভেন্ট ভার্ব, ইভেন্ট ভার্ব হচ্ছে আমাদের সকল টেন্সে ব্যবহৃত হবে। ইভেন্ট ভার্ব বলতে আমাদের অ্যাকশন ভার্ব বলতে, বা লিঙ্কিং ভার্ব এবং বি ভার্ব ব্যতীত যা আছে সবই ইভেন্ট ভার্ব। লিঙ্কিং ভার্ব এবং বি ভার্ব ব্যতীত যা আছে সবই কি বলুন তো, ইভেন্ট ভার্ব। ইভেন্ট ভার্ব মনে রাখার ওয়ে হচ্ছে কি বলুন তো, সকল টেন্সে বসে। সকল টেন্স বলতে আমরা যেটা মিন করার চেষ্টা করেছি, কন্টিনিউয়াস টেন্সেও বসে, নন কন্টিনিউয়াস টেন্সেও বসে। কন্টিনিউয়াস ফর্মেও বসে, নন কন্টিনিউয়াস ফর্মে বসা হয়। কন্টিনিউয়াস ফর্মটাকে বলা হয় প্রগ্রেসিভ ফর্ম, আর নন কন্টিনিউয়াস ফর্মটাকে বলা হয় নন প্রগ্রেসিভ ফর্ম। আমি আশা করি বোঝাতে পারলাম। এই প্রশ্ন দেখে মনে রাখবেন, এটার জন্য আলাদা করে নোট করার দরকার নেই, আপনার মাথায় থাকা লাগবে আলটিমেটলি। ক্লিয়ার? ইভেন্ট ভার্ব মানে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্ব কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস উভয় টেন্সে ব্যবহৃত হয়। কন্টিনিউয়াসের নাম হচ্ছে প্রগ্রেসিভ, আর নন কন্টিনিউয়াসের আরেকটা নাম হচ্ছে কি বলেন তো, নন কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম হচ্ছে কি বলেন তো, নন প্রগ্রেসিভ। আমি আশা করি বোঝাতে পারলাম। 50 নম্বর কোশ্চেন, হানি টেস্ট সুইট, মানে মধু মিষ্টি লাগে আর কি। মধু মিষ্টি লাগে। এখন খুব ভালো করে লক্ষ্য করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা কমন সেন্স থেকে প্রশ্ন করবেন, কমন সেন্স থেকে উত্তর করার চেষ্টা করবেন। এটা খুব ভালো করে লক্ষ্য। স্টেট অফ ইমোশন, স্টেট অফ বিং, ইভেন্ট, আর স্টেট অফ পারসিভিং। একটু চেষ্টা করেন তো আনসার কোনটা হতে পারে, একটু চেষ্টা করেন। স্টেট অফ ইমোশন, এখানে ইমোশনের কিছু আছে। আচ্ছা, স্টেট অফ বিং, কোনো কিছু হওয়া না। স্টেট অফ ইভেন্ট, কোনো ঘটনা নয়। স্টেট অফ পারসিভিং মানে হচ্ছে আমাদের ওই যে মানব
ফাইভ সেন্সের সাথে, পারসিভ মানে কোনো কিছু টেস্ট করে বুঝতে পারা, এরকম এরকম অর্থে ব্যবহৃত হয়। মানব অঙ্গের সাথে যেগুলো জড়িত এগুলোকে স্টেট অফ পারসিভিং বলা হয়। স্টেট অফ পারসিভিং মানে হচ্ছে আমাদের সি, হেয়ার, ফিল, টেস্ট, এগুলো হচ্ছে স্টেট অফ পারসিভিং। জাস্ট এতটুকু, ঠিক এই কোশ্চেনটা এইভাবেই মনে রাখেন। ক্লিয়ার? আচ্ছা, হানি টেস্ট সুইট হোয়াট ইজ এক্সপ্রেসড বাই দ্য ভার্ব টেস্ট, স্টেট অফ পারসিভিং, এতটুকু মনে রাখেন। আর যদি আরেকটু মনে রাখতেন যে পারসেপশন অফ ভার্ব বা স্টেট অফ পারসিভ ভার্ব কয়টা, তাহলে আপনি একটু মনে রাখতে পারেন সি, হেয়ার, ফিল, টেস্ট, এতটুকু, এই চারটা মনে রাখেন, আর কিছু মনে রাখার দরকার নেই। ওকে, এই 49 আনসার দেন, এটা কেমন কথা? 49 আনসার দেন, আমি সবগুলাই দেবো। বিহেভ ইউরসেলফ প্লিজ। ওকে, বলছে হুইজ ওয়ান ইজ নট এ স্টেটিভ ভার্ব, নিচের কোনটা স্টেটিভ ভার্ব নয়, নিচের কোনটা স্টেটিভ ভার্ব নয়। চলেন আমরা একটু সবগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। নিচের কোনটা স্টেটিভ ভার্ব নয়, দেখেন লাস্টের দিকে অপশন দেখেন। লাভ, লাভ মানে হাসা, এখানে লাভ মানে ভালোবাসা না, একটা লাভ ভালোবাসা, আর এটা হচ্ছে কি বলেন তো, হাসা। হেয়ার আমাদের মানবঙ্গের সাথে জড়িত, ফিল আমরা লেখাইছি, স্টেট হচ্ছে আমরা লেখাইছি, সি হচ্ছে আমরা লেখাইছি। এখন এই প্রত্যেক একটার সাথে আইএনজি যোগ করা যায় না, সাধারণত এগুলোর সাথে কি যোগ করা যায় না বলেন তো, আইএনজি যোগ করা যায় না। কিন্তু আমাদের লাভের সাথে, লাভ এই ভার্বটার সাথে কি আইএনজি যোগ করা যায় না? যায় না, যায়। যেমন দ্য গার্ল ইজ লাফিং, মেয়েটি হাসছে, আইএনজি যোগ করা যায়। যে যার সাথে আইএনজি যোগ করা যায় ওটাকে তো আর স্টেটিভ ভার্ব বলা হয় না। আমরা মূলত শিখেছি কি, স্টেটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করা যায় না। আইএনজি যোগ করা যায় না মানে কন্টিনিউয়াস টেন্স করা যায় না। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? শীটের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। দেখেন এই যে আপনি যেটা পারেননি, যে বলছেন যে 49 আনসার দেন, সে ওরা কিন্তু এই যে অনেকেই পেরে ফেলছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমাদের ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে পড়ে ফেলছি। আজকে হচ্ছে আমাদের সলভ ক্লাসের মতো করে, বা যতটুকু অংশ বাকি আছে এতটুকু, আর আগের 3টা ক্লাসের রিভিশন। তাহলে আজকের ক্লাসে আসার পরে আমরা যেটা শিখছি একটা হচ্ছে কমন ভার্ব। কমন ভার্ব কি? আমরা বলেছি যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে যখন করে ওটাকে কমন ভার্ব বলা হয়। 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার হচ্ছে আমরা শিখছি কি, স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব বলতে আমরা মূলত যেটা বুঝবো যে নন কন্টিনিউয়াস ভার্ব, যেগুলোকে আইএনজি যুক্ত করা যায় না। আমরা আরও কয়েকভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনাদের এখান থেকে কয়টা প্রশ্ন আসছে যেগুলো, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। এবং আমরা ইভেন্ট ভার্ব সম্পর্কে বলেছি। ইভেন্ট ভার্ব বলতে আমরা অ্যাকশন ভার্বকে বুঝিয়েছি, যেখানে আমরা বলছি কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস উভয় প্রকার ভার্বে ব্যবহৃত হতে পারে, উভয় প্রকার টেন্সে ব্যবহৃত হতে পারে। এইটুকু হচ্ছে আমাদের আজকের আলোচনা। আর প্রথম যে কোশ্চেনটা করলাম আমাদের কমপ্লিমেন্ট না লিঙ্কিং ভার্ব, এটা আমাদের আগের ক্লাসের আলোচনা ছিল, আমরা জাস্ট দেখার চেষ্টা করছিলাম যে আমরা পারি কিনা। আচ্ছা, এই কোশ্চেনের এখানে আরো কিছু বাকি আছে কিনা আমরা একটু দেখি, তারপরে আমরা সবগুলা কোশ্চেন, আমরা যদি কারো কোথাও সমস্যা থাকে সেটা আমরা দেখে। ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করছি, একটা ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করি নাই, সেটা হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব সম্পর্কে। এইখান থেকে একটা প্রশ্ন আসছে, আমরা জাস্ট একটু নোট নিব, এটা আমরা জাস্ট একটু নোট নিব, আমরা একটু নোট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা টোটাল ক্লাসের সামারি টানবো এবং সকল প্রশ্ন ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনকোয়েটিভ ভার্ব মানে হচ্ছে এটাও এক প্রকার লিঙ্কিং ভার্ব, কিন্তু একটু ভিন্ন আছে। এটাও এক প্রকার লিঙ্কিং ভার্ব, তবে এই সকল ভার্বের দ্বারা কোনো অবস্থার সূচনা বোঝায়, অথবা কোনো একটা অবস্থার পূর্ণতা বোঝায়, অথবা কোনো একটা অবস্থার পরিণতি বোঝায়, বা ফাইনাল অবস্থানটা বোঝায়। কোনো একটা অবস্থার পরিণতি, সূচনা এবং এই টাইপের জিনিস যদি বোঝায়, তখন সেটাকে কি বলা হয় বলেন তো? সূচনা, পরিবর্তনের সূচনা যদি বোঝায়, অথবা ফাইনাল স্টেট যদি বোঝায়, অথবা মূলত যে স্টেট অফ চেঞ্জ, অবস্থার পরিবর্তন যদি এমন আভাস পাওয়া যায়, তখন সেটা ইনকোয়েটিভ ভার্ব বলা হয়। তার মানে ইনকোয়েটিভ ভার্ব আমরা মনে রাখবো ঠিক এইভাবে। ইনকোয়েটিভ ভার্ব আমরা মনে রাখবো এইভাবে, এই ভার্ব দ্বারা সাধারণত পরিবর্তনের সূচনা, কোনো পরিবর্তনের সূচনা, বিকাশ এবং পরিণতি ব্যক্ত করা, শুধু এতটুকু লিখবে। কোনো পরিবর্তনের সূচনা হবে, অথবা বিকাশ হবে, অথবা ফাইনাল পরিণতি বা পরিণত হবে। পরিণতি বোঝায়,
পরিণতি বোঝায়, পরিণতি বোঝায়, জাস্ট এতটুকু মনে রাখেন। ইনফিনিটিভ ভার্ব মানে হচ্ছে কোনো কিছুর কোনো পরিবর্তনের সূচনা বোঝাবে, কোনো একটা অবস্থার পরিবর্তনের সূচনা হতে পারে, শুরুটা বোঝাতে পারে, অথবা সেটা বিকাশটা বোঝাতে পারে, অথবা পরিবর্তনের ধারাটা বোঝাতে পারে, সর্বশেষ ধারাটা বোঝাতে পারে। আমরা একটা প্রশ্ন আসছে, আমরা একটু দেখার চেষ্টা করি। হি ওয়াজ কিং, সে রাজা ছিল। হি ওয়াজ কিং, সে রাজা ছিল। এখানে পরিবর্তনের কোনো কিছু বোঝানো হয়নি। ইট ইজ ডার্ক, এটা অন্ধকার, এটা একটা মানে স্টেট অফ একটা অবস্থা, মানে স্থির একটা অবস্থা। ইট ইজ ডার্ক, এটা অন্ধকার, সাধারণ একটা অবস্থা বোঝাচ্ছে। হি ইজ উইক, সে দুর্বল, একটা সাধারণ একটা অবস্থা বোঝাচ্ছে। ইট ইজ গ্রোয়িং ডার্ক, দেখেন ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হচ্ছে। ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হচ্ছে। এই যে পরিবর্তনের কোনো কিছু পরিবর্তনের সূচনা, শুরুটা বোঝালো, দ্যাট ইজ হচ্ছে আমাদের ডি নাম্বার সঠিক অ্যান্সার। এখান থেকে একটা প্রশ্ন আসছে, জাস্ট এতটুকুই মনে রাখেন। খুবই নুন প্রধান আলোচনা, জাস্ট এতটুকু মনে রাখেন। এই চারটা অপশন মনে রাখেন এবং এই জিনিসটা একটু মনে রাখেন যে কোনো একটা অবস্থার পরিবর্তন, এবং এটা লিঙ্কিং ভার্ব হতে পারে, এটা লিঙ্কিং ভার্ব হতে। দেখেন আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, এখানে গ্রোয়িং ডার্ক এবং ইট, দেখেন দুইটাই সেম, এই জন্য এখানে ইজ লিঙ্কিং ভার্ব হতে পারে। যদি অপশনে লিঙ্কিং ভার্ব না থাকে তাহলে আমরা কি দিব? ইনকুয়েটিভ ভার্ব বলবো। ক্লিয়ার? তার মানে আমাদের এতটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ইনকুয়েটিভ ভার্বটা কি। ইনকুয়েটিভ ভার্ব হচ্ছে কোনো একটা অবস্থার পরিবর্তনের সূচনা বোঝাবে, অথবা বিকাশটা বোঝাবে, অথবা একদম মানে আপনার কি একদম অন্ধকার হয়েছে, যেমন এরকম হতে পারে যে ইট হ্যাজ বিকাম কোয়াইট ডার্ক, সম্পূর্ণরূপে অন্ধকার হয়েছে, সম্পূর্ণরূপে অন্ধকার হয়েছে। সেক্ষেত্রে ইট বিকামটা কি আসবে বলেন তো? আমাদের ইনকুয়েটিভ ভার্ব আসবে। ক্লিয়ার? আচ্ছা, আজকে যতটুকু আলোচনা করেছি এই আলোচনাটুকু নতুন, খুবই অল্প একটু আলোচনা করেছি। আজকে টোটাল টিসি লেখেন। টিসি মানে হচ্ছে টুডের, আজকের পড়াশোনা, সি মানে ক্লিয়ার। আজকের আলোচনাটুকু ক্লিয়ার কিনা, এবং আমরা আগের আলোচনার রেফারেন্স টেনে বিগত বছরের কোশ্চেন সলভ করবো। আমাদের এই লেকচার শিটে যা আছে এটা দেখার চেষ্টা করব। কেউ যদি কিছু বুঝতে না পারেন, ফরগেটের সাথে আইএনজি করা যায়, ফরগেটের সাথে আইএনজি করা যায়। যেমন আই এম ফরগেটিং ইউ, আমি তোমাকে ভুলতেছি, এরকম হয় না। আই এম বিলিভিং ইউ, আমি তোমাকে বিশ্বাস করতেছি, এরকম হয় না। আইএনজি যোগ করে দেয়, বাই ফরগেটিং হার, তাকে ভুলার মাধ্যমে আই উইল টেক মাই ডিসিশন টু বি সাকসেসফুল, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সফল হতে, এরকম করা যায়। আইএনজি যুক্ত করা আর আপনার করা, কন্টিনিউয়াস টেন্স করা, দুইটা এক জিনিস নয় শোনা। কারো কোনো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, নো এর সাথে আইএনজি হয়, নো এর সাথে আইএনজি হয়, কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না। আইএনজি করা যাবে। ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পজিটিভ ভার্ব আলাদা চ্যাপ্টার আছে। পজিটিভ ভার্ব নিয়ে আমাদের যেহেতু প্রচুর প্রশ্ন হয়, লাভের সাথে আইএনজি যোগ করা যায়, কিন্তু কন্টিনিউয়াস টেন্স করা যায় না। ওকে, আপনাদের কোশ্চেন উত্তর চলেন আমরা এবার আমরা গত ক্লাসের যে আলোচনা করা ছিল এগুলো আমরা দেখার চেষ্টা করি। গত ক্লাসের যে আলোচনাগুলো ছিল এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে যতগুলো প্রশ্ন আছে বিগত বছরের প্রশ্ন, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। 58 নাম্বার কোশ্চেন, আমরা সবগুলো কোশ্চেন দেখার চেষ্টা করব। 58 নাম্বার কোশ্চেন, আমরা অপশন দেখার চেষ্টা করব। দেখেন, হি ইজ কল্ড আ জিনিয়াস, হি ইজ কল্ড আ জিনিয়াস। হিয়ার দ্য ভার্ব ইজ, এখানে ভার্বটা হচ্ছে অপশন এ নাম্বার ট্রান্সিটিভ ভার্ব, অপশন বি নাম্বার ইনট্রান্সিটিভ ভার্ব, অপশন সি নাম্বার লিঙ্কিং ভার্ব, অপশন ডি নাম্বার নন ফাইনিট ভার্ব। আমরা আনসার করার চেষ্টা করি দ্রুত, আমরা দ্রুত আনসার করি। 58 নাম্বার লিখব। আইএনজি করা যায় মানে আমি আপনাকে বলি একটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম করা যায়, যেমন আই এম লাভিং, এটা করা যেতে পারে না। যেমন বাই লাভিং, LOVING, বাই লাভিং, ভালোবাসার মাধ্যমে। আই উইল স্যাটিসফাই ইউ, খুব ভালো করো, ভালোবাসার মাধ্যমে আমি তোমাকে সন্তুষ্ট করব। এখানে আমি
কন্টিনিউয়াস কোনো কিছু চলতেছে এটা বোঝায় নাই। ভার্বের শেষে আইএনজি যুক্ত করা মানে কোনো কিছু চলতেছে বিষয়টা এরকম বোঝায় না। মনে করেন আপনি কাউকে 10 বছর ধরে ভালোবাসেন, আপনি কাউকে 10 বছর ধরে ভালোবাসেন, তা আপনি এইভাবে বলতে পারবেন না যে আই হ্যাভ বিন লাভিং ইউ ফর 10 ইয়ার্স। তখন আমরা রাইট ফর্মস অফ ভার্বে পড়াবো। যে সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যায় না ওই সকল ভার্বকে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি, এটা কন্টিনিউয়াস টেন্স, ভালোবাসা মানে চলতেছে এরকম অর্থে বোঝানো যাবে না। আই এম বিলিভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি এরকম না। আই সি ইউ মানে আমি তোমাকে দেখছি অথবা দেখতেছি, দুটার অর্থই হয়। আমি কি বোঝাতে পারলাম? এটা নিয়ে একজন বলছিলেন যে আমাদের কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা একটু আলোচনা করে দিই। আচ্ছা 50, এখন আর কোনো কথা বলিয়েন না। এখন আমরা গত 3টা ক্লাসের এবং অর্থাৎ 4টা ক্লাসের আলোচনাটুকু আমরা দেখার চেষ্টা করবো, দেখে আমরা কতটুকু পারি বিগত বছরের কোশ্চেন। হি ইজ কল্ড আ জিনিয়াস, হি ইজ কল্ড আ জিনিয়াস। খুব ভালো করে লক্ষ্য করেন এখানে ইজ এবং কল্ড এই দুইটা মিলে হচ্ছে আমাদের কি বলেন তো, ইজ এবং কল্ড দুইটা মিলে হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। এই জন্য আমাদের সেন্টেন্সটা ঠিক আছে, এই জন্য আমাদের কি সেন্টেন্সটা ঠিক আছে। আচ্ছা এইবার আমরা দেখার চেষ্টা করব, আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, এ জিনিয়াস আর হি। এখন হি এবং এ জিনিয়াসকে আলাদা ব্যক্তি নাকি একই ব্যক্তি? একই ব্যক্তি। এই কারণে আমাদের ট্রানজিটিভ ভার্ব না, ভার্বের পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশ যদি একই হয় সেক্ষেত্রে এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। প্রশ্নটা খুব সহজে পারলেন? ওকে, চলেন আমরা পরবর্তীটা দেখার চেষ্টা করি। 57 নাম্বার কোশ্চেন, এটা আমি করে দিব আপনাদের, আপনারা পরে করেন। বলছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ভার্ব ইজ ইউজড ইন্ট্রানজিটিভলি, অর্থাৎ ভার্বটা ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে। খুব ভালো করে, হি স্পোক দ্য ট্রুথ, সে সত্যটা বলেছিল। এবার আপনি যদি প্রশ্ন করেন সে কি বলেছিল, সে সত্যটা বলেছিল, এই যে আমরা অবজেক্ট পেয়ে গেছি। যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে তখন সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এই কারণে স্পোক শব্দটা আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। আই ফিল এ সিভিয়ার পেইন ইন মাই হেড, আমি আমার মাথায় প্রচুর পরিমাণ ব্যথা পেয়েছি। ফিল হচ্ছে কোন ভার্ব? স্টেটিভ ভার্ব, এখানে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। আচ্ছা রিং দ্য বেল, রিং দ্য বেল, খুব ভালো করো, মানে রিং দ্য বেল, বেলটা বাজাও। কি বাজাও বলো তো? বেল বাজাও। কি বাজাইতে বলছে? বেল। এই রিং ভার্বের একটা অবজেক্ট আছে, সুতরাং এটাও না। ডি নাম্বার দেখি, দ্য শিপ স্যাঙ্ক র্যাপিডলি, জাহাজটা ডুবেছিল খুব দ্রুত গতিতে। এইবার আপনি প্রশ্ন করেন জাহাজটা কি মানে কি ডুবেছিল? হয় না, কিভাবে ডুবেছিল? এই যে হাউ দিয়ে প্রশ্ন করেন, হাউ দিয়ে প্রশ্ন করেন, হাউ দিয়ে প্রশ্ন করলে আমাদের উত্তর পাওয়া যায়। সেটা কি বলেন তো? অ্যাডভার্ব। আমরা বলেছিলাম যদি ভার্বের পরে যদি মানে ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলেছিলাম মনে আছে? যে ইন্ট্রানজিটিভ যদি সেন্টেন্সে একটা ভার্ব থাকে আর কিছু থাকে না, ভার্বের পরে যদি কিচ্ছু না থাকে তখন সেটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে যদি একটা প্রিপোজিশন থাকে এরপরে আর যদি কিচ্ছু না থাকে সেটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে তখন সেটা কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন অ্যাডভার্ব কি? র্যাপিড মানে হচ্ছে দ্রুত, অ্যাজেটিভ। অ্যাজেটিভের সাথে অ্যালয় যুক্ত করে সেটা সারা জীবন কি হয়? অ্যাডভার্ব হয়। এই যে সেন্ক ভার্বকে মডিফাই করছে কি বলেন তো? র্যাপিডলি। দ্যাট ইজ ওয়াই ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ডি নাম্বার। আমরা দ্রুত একটু লিখে দেব যে 57C, 57C আমরা বুঝতে পারছি দ্রুত। 57C এটা আপনারা আমার আগে করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমার আগে 56 নাম্বার কোশ্চেনটা দেখার চেষ্টা করি। আমরা যদি 57 নাম্বার বুঝে থাকি তাহলে 57 নাম্বার আমরা বুঝার কথা, 56 নাম্বার একটু করব। বুঝতে পারলাম সবাই? ওকে, শ্রাবণের বাড়ি ধারা ঝরে গো যেমন, ঝরালে আমার দুটি নয়ন তেমন, কেন যে কাঁদাতে মন তোমারই সাথে হলো এই পরিচয়, আমার মরণ হলে ভালো হয়, আমার মরণ হলে ভালো হয়।
হুইচ ওয়ান ইজ ট্রান্সিটিভ ভার্ব, হুইচ ওয়ান ইজ ট্রান্সিটিভ ভার্ব, দ্য বেবি স্লিপ। এ পাগলার দল শুনেন, এই ভার্বের পরে আর কিচ্ছু আছে শোনারা? এই ভার্বের পরে আর কিচ্ছু নাই, কোনো ভার্বের পরে কিচ্ছু না থাকলে শোনা সেটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। সুতরাং স্লিপ শব্দটা কি? ইন্ট্রান্সিটিভ ভার্ব। কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? কিচ্ছু নাই। টু টু আর ইজ আ হিউম্যান, এটা হচ্ছে মানে কি বলেন তো, ইনফিনিটিভ। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, মনে আছে? ইনফিনিটিভ। বলছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব খুঁজতে, অবজেক্ট খুঁজতে হবে। সি নাম্বার দেখেন, সি নাম্বার কি আছে ভাই বলেন তো? ফায়ার বার্নস। এই ভার্বের পরে আরো কিছু আছে? কিচ্ছু নাই। ফায়ার বার্নস, কিচ্ছু আছে? কিচ্ছু নাই। তার মানে বলতে আমাদের ইন্ট্রান্সিটিভ। দ্য গার্ল টেকস আফটার হার মাদার, টেকস আফটার হার মাদার, কিসের মতো? তার মায়ের মতো। কার মতো? তার মায়ের মতো। আমাদের অবজেক্ট পেয়ে গেছি, অবজেক্ট পেয়ে গেছি। দ্যাট ইজ যে সকল ভার্বের অবজেক্ট থাকে সেগুলো কি বলা হয়? ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। সঠিক অ্যান্সার ডি নাম্বার। ওকে, তারপরে আমরা এটা একটু চেষ্টা করব। 55 নাম্বার কোশ্চেন, পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব এটা আমরা কোশ্চেনটা রেখে দিব আমরা, হ্যাঁ আমার কেটে দেওয়া উচিত ছিল। পজিটিভ ভার্ব যেহেতু আমরা পড়াইনি, আলাদা চ্যাপ্টার আছে, এখানে কোশ্চেনটা রাখা উচিত হয়নি। আচ্ছা, 53 নাম্বার কোশ্চেন চেষ্টা করবো। 53 নাম্বার, আই স্লেপ্ট এ সাউন্ড স্লেপ অ্যান্ড ফেল্ট বেটার, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। আমরা একটু দেখার চেষ্টা করব। আই স্লেপ্ট এ সাউন্ড, আচ্ছা, লিঙ্কিং ভার্ব, পজিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, নন ফাইনাল ভার্ব। এর আনসার করেন তো 53 নাম্বার দেখি, বোঝা যাবে এবার। বলেন 53 নাম্বার আনসার করেন দ্রুত। 53 নাম্বার। সবাই আচ্ছা, আমাদের সবার উত্তর দেখার চেষ্টা করছিলাম। দেখেন 53 নাম্বার কোশ্চেন কি আছে? 53 নাম্বার কোশ্চেনে বলা আছে আই স্লেপ্ট এ সাউন্ড স্লেপ, আই স্লেপ্ট এ সাউন্ড। এই কোশ্চেনটাই আমাদের আরেকটা আছে, এই কোশ্চেনটাই আমার আরেকবার আসছে। দেখেন 54 নাম্বার, 53 এবং 54 নাম্বার কোশ্চেন আমরা একসাথে করার চেষ্টা করবো। আই স্লেপ্ট এ সাউন্ড স্লেপ, খুব মনে হয় এই ভার্ব থেকে নাউনের উৎপন্ন হলে আমাদের একটা ভার্ব হয়, সেটা কোন ভার্ব জানি? কগনিট ভার্ব। তার মানে ইনকুয়েটিভ ভার্ব, ভার্ব অফ পারসেপশন না, কগনিট ভার্ব। সঠিক আনসার কোনটা বলেন তো? সি নাম্বার। সঠিক আনসার কোনটা বলেন তো? সি নাম্বার। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে 53 নাম্বার কোশ্চেন। 53 নাম্বার কোশ্চেন, আই স্লেপ্ট এ সাউন্ড স্লেপ। খুব ভালো করে লক্ষ্য করেন, লিঙ্কিং ভার্ব, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব নয়, ট্রান্সিটিভ ভার্ব, এরপর হচ্ছে এই কি বলেন তো? নন ফাইনাল ভার্ব। এইবার প্রশ্ন একটু দেখেন তো, এই ভার্বের পরে আই স্লেপ্ট এ ভার্ব, এই ভার্বের পরে আমাদের খুব ভালো করে লক্ষ্য করেন তো, এই ভার্ব থেকে এই নাউনটা উৎপন্ন হয়েছে, আর এইখানেও এই ভার্ব থেকে এই নাউনটা উৎপন্ন হয়েছে। এইখানে যদি ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউন হয়, ওটা যদি কগনিটিভ ভার্ব হয়, এখানেও ভার্ব থেকে উৎপন্ন হয়ে নাউন হয়েছে, ওটাও কগনিটিভ ভার্ব হবে। এখানে অপশনে কগনিটিভ ভার্ব ছিল, কিন্তু টাইপিং মিস্টেক এটা লিঙ্কিং ভার্ব হয়েছে। এটা লেখেন কগনিটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব। দেখছেন? বুঝতে পারলেন? কগনিটিভ ভার্ব, কগনিটিভ ভার্ব লিখেন, কগনিটিভ ভার্ব। 53 নাম্বার কগনিটিভ ভার্ব। আই স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, কগনিটিভ ভার্ব।
মাঝে মাঝে দু একটা ভুল থাকলে এরকম বোঝা যায়, কতটুকু বুঝতে পারছি। ওকে, ভার্ব থেকে যখন নাউন উৎপন্ন হবে তখন ওইখানে আর কোনো যুক্তি খাটবে না, তখন ওটা কগনেট ভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন। এরপরে আমরা আরেকটা দেওয়ার চেষ্টা করছি, আমরা এটা একটু দেখার চেষ্টা করছি। 52 নাম্বার কোশ্চেনটা, 52 নাম্বার কোশ্চেন। দ্য পেইন্টেড, এখানে দাঁড়ানোতে দে হবে আর কি। দ্য পেইন্টেড দেয়ার ফেন্স গ্রিন। খুব ভালো করে লক্ষ্য করেন। মাই ফাদার মুভড টু অ্যানাদার সিটি। আচ্ছা, দে পেইন্টেড দেয়ার ফেন্স গ্রিন। তারা তাদের এই যে বাড়িতে বেড়া যে দেয়, এই বেড়াগুলো গ্রিন করেছিল। তারা কি করেছিল? গ্রিন করেছিল। এই পেইন্ট ভার্বের অবজেক্ট থাকার কারণে এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। টিভি আমাদের বলছে কি ইনট্রানজিটিভ ভার্ব খুঁজে বের করতে। উই বিলিভড দ্য বয়, আমরা ছেলেটাকে বিশ্বাস করেছিলাম। বিলিভ সাধারণত কোন ভার্ব বলেন তো? আমাদের স্টেট ভার্ব, অথবা এখানে প্রিন্সিপাল ভার্ব হতে পারে। কিন্তু এই দ্য বয় কাকে বিলিভ করেছিলাম বলেন তো? আমাদের বালকটাকে বিলিভ করেছে। এই ক্ষেত্রে আমাদের টিভি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হতে পারে। খুব ভালো করে। হি গেভ পেপারস টু দ্য লয়ার্স, সে আইনজীবীর কাছে কি দিল? পেপারস দিয়েছিল। আইনজীবীর সে মানে হি হোয়াট ডিড হি গিভ, সে কি দিয়েছিল? সে পেপারস দিয়েছিল। এটা গেভটা কি বলেন তো? গেভ ভার্বটা হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব, এটা দুইটা ভার্ব গ্রহণ করে, অবজেক্ট গ্রহণ করে। তো মাই ফাদার মুভড টু অ্যানাদার সিটি, সরি আমার ফ্যামিলি কোথায় মুভ করেছিল? অন্য একটা সিটি। কোথায়? হোয়ারের উত্তর। দ্যাট ইজ হচ্ছে মুভড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আইটিভি। এই সেন্সগুলো কাজে লাগাই এইভাবে ঠিক ধরে ধরে ব্যাখ্যা করে পড়লে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, যে আলোচনাটুকু করেছি। এর পরবর্তীতে আলোচনা আমরা আরেকটা কোশ্চেন মনে হয় এখানে বাদ দিয়ে গেলাম মনে হয়। এই যে এটা মনে হয়, একটু দেখেন তো, এই কোশ্চেনটা বাদ গেলাম। 55 পিক আউট দা, ও আচ্ছা হ্যাঁ, পজিটিভ ভার্ব এটা আমরা পড়াইনি। ওকে, ইভেন্ট ভার্ব এখানে আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি, সবগুলাই দেখাইছি। রেইনের আছে, এটা সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি। ইলেকট্রিম আলোচনা করার চেষ্টা করেছি। ইনকুয়েটিভ ভার্ব আলোচনা করার চেষ্টা করেছি। ওয়েন ভার্ব এটা নিয়ে আলোচনা। এখানে একটা প্রশ্ন বাকি আছে আমার যতদূর মনে হয়, এই প্রশ্নটা খুঁজছি আমি, যে এই প্রশ্নটা বাকি আছে আমাদের, এই প্রশ্নটা বাকি আছে, একটা প্রশ্ন বাকি আছে। এই যে এই প্রশ্নটা বাকি আছে, এই প্রশ্নটা আপনাদের একটু ঝামেলা হবে, এই প্রশ্নটা আমরা বুঝাবো ইনশাল্লাহ। 33 নাম্বার প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে দেখেন। হুইচ ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব? নিচের কোনটা ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব কি গ্রহণ করবে বলুন তো? অবজেক্ট গ্রহণ করবে। রেইজ, রেইজ মানে কোনো কিছু তোলা, মানে হাত তোলা। হি রেইজ হিজ হ্যান্ডস, হি রেইজড হিজ হ্যান্ডস, সে তার হাত তুলেছিল। সে কি তুলেছিল? হাত তুলেছিল। তার মানে অবজেক্ট গ্রহণ করতে পারে। যদি কোনো ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে তখন তো সেটাকে আর ইনট্রানজিটিভ ভার্ব বলা যায় না, তখন সেটাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। বুঝতে পারলাম? এই যেমন রেইজ ভার্বটা হচ্ছে কি বলেন তো? টিভি, মানে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা চলেন আমরা আবার দেখার চেষ্টা করি। আজ কি আছে বলেন তো? লে আছে, সেট আছে, এরপরে রাইজ আছে। আচ্ছা, লে মানে হচ্ছে আমাদের কোনো কিছু, লে মানে হচ্ছে কোনো হচ্ছে আমাদের ভার্ব অর্থে আমাদের অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, তার ভিতরে একটা অর্থ হচ্ছে আমাদের ডিম পাড়া, মুরগি ডিম পাড়া অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে? তা আমরা যদি বলি দ্য হ্যান ইউজুয়ালি লেইজ 2 eggs, মুরগিটা দিনে সাধারণত 2টা ডিম পারে। মানে মুরগিটা কি পারে? ডিম পারে, শেষ। তার মানে আমাদের এই লেই ভার্বের আমরা অবজেক্ট নিতে পারছি। অবজেক্ট যদি নিতে পারি তখন সেটাকে ট্রানজিটিভ ভার্ব হয়। আচ্ছা, সেট, সেট মানে হচ্ছে কোনো কিছু স্থাপন করা বা নির্ভর করা, এই অর্থে। শি সেট আপ এ স্কুল, সে একটা স্কুল নির্মাণ করেছিল। সে কি নির্মাণ করেছিল বলুন তো? স্কুল নির্মাণ করেছিল। স্কুল নির্মাণ করেছিল আমাদের অবজেক্ট গ্রহণ করা যায়, এই জন্য হচ্ছে টিভি। আচ্ছা, রাইজ, রাইজ মানে হচ্ছে আমাদের ঘুম থেকে ওঠা। রাইজ মানে কি? ঘুম থেকে ওঠা। হি রাইজেস এট 7 PM, সে ঘুম থেকে সাধারণত 7টায় ওঠে। সে কখন ঘুম থেকে ওঠে? 7টায় ওঠে। দেখেন, আর এইখানে আর অবজেক্ট খুঁজে পাইতেছেন না। হোয়েন দ্বারা আমরা বলছিলাম ভার্বকে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই 4টা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা কি হয় বলেন তো? অ্যাডভার্ব পেয়ে যায়। আমাদের যে সকল ভার্বের পরে অবজেক্ট না থাকে সেই সকল ভার্বকে কি বলা হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তার মানে এই যে রাইজ হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারলেন? এখানে এই 4টার ব্যবহার জানতে হবে, না জানলে এখান থেকে এই প্রশ্নটাই কঠিন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল।
এই প্রশ্নটা আপনাদেরকে করতে বলছিলাম, কতজন করছেন জানি না, কিন্তু আমি দেখার সময় পাইনি। এছাড়া লেকচার শিটের আমরা সকল প্রশ্নই ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কোনো প্রশ্ন বাদ দেইনি। এই লেকচার শিটে যতগুলা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কোনো প্রশ্ন বাদ রাখিনি। যারা একদম প্রথম থেকে একদম ফার্স্ট ক্লাস থেকে আজকে আমাদের 4 নাম্বার ক্লাস, এই 4 নাম্বার ক্লাস পর্যন্ত বেসিকেরই আলোচনাটুকু করলেন, আপনি হারে হারে টের পাবেন আমি যখন অন্যান্য মূল টপিকের ক্লাস শুরু হবা। আমাদের আগামী বৃহস্পতিবার থেকেই নাউন অ্যান্ড ডিটারমিনার মূল টপিকের ক্লাস শুরু হয়ে যাবে। টোটাল গ্রামারে এই 4টা ক্লাসের কনসেপশন আপনার লাগবে। টোটাল গ্রামারটা, ইংরেজি টোটাল গ্রামারটা বুঝতে গেলে এই টোটাল কনসেপ্টটা লাগবে আপনার। এই জন্য এই 4টা ক্লাস বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, একটু প্রথমে বলেন তো এমন কোনো কোশ্চেন আছে যেখানে আপনি বুঝতে পারেননি? একদম বিরক্ত লাগছে আদিত আলী, কেন ভাই বিরক্ত লাগার কারণ কি বলেন? 6 7 54 54 54 54, ওকে। হ্যাঁ, কেউ কিছু বুঝতে না পারলে এখন বলেন, একটু ক্লাস দেখতে হবে। 9 নাম্বার কোশ্চেন, সেরা ক্লাস, বুঝছি স্যার। একজন বলছেন কি জানি দুঃখজনক হলেও সত্য, এটা কি কি হয়েছে এটা বলেন। নতুন যারা কি করবো তারা ভাই ক্লাস করে ফেলেন, ক্লাস করে ফেলেন। একজন লিখছেন খুব একদম বিরক্ত লাগছে, বিরক্ত লাগার কারণটা একটু বলেন। কমপ্লিমেন্ট আগের ক্লাসে বোঝানো হয়েছে। ওকে, মডেল লাগছিলি বা আচ্ছা ভাই লাইভ ক্লাসে আলোর মতো সব বুঝিয়ে দিয়ে নিজে করতে পারে, একটু চেষ্টা করতে হবে, তাইলে হবে যে ইনশাল্লাহ। মাত্র জয়েন হলেন, মাত্র জয়েন কেন হবেন? আপনাদের ক্লাসে তো আপনার রেগুলার জয়েন হতে হবে, এক্সাক্ট টাইমে জয়েন হতে হবে। অল ক্লিয়ার ভাই, ওকে। মনে থাকেন ক্লাসে হতে আর এমনি বারবার দেখতে হবে, বারবার দেখতে হবে। স্যার ক্লাস ঠিক আছে নেটের জন্য, আচ্ছা। মনে থাকে না, ওকে। দাদুর অ্যাডভাইস টু টেক দ্য ফার্স্ট 32 নংটা একটু বলতে হবে। নাথিং টু জাস্ট নেট ডিস্টার্ব, নেট ডিস্টার্ব হলে ক্লাস থেকে লিভ নেবেন। গ্রুপ বার হচ্ছে তো আমাদের, আচ্ছা এই টপিকে 1 সপ্তাহ আগে বলছি, আমার জন্য সহজ লাগছে, ওকে। লিঙ্কিং ভার্ব কেন হবে? লিঙ্কিং ভার্ব কেন হবে? লিঙ্কিং ভার্ব যখন আমাদের ভার্ব থেকে নাউন উৎপন্ন হবে, আগের ক্লাস করেন, তখন এটা কগনিটিভ ভার্ব হয়, এটা লিঙ্কিং ভার্ব হবে কেন? লিঙ্কিং ভার্ব হওয়ার শর্ত আছে তো, আগের ক্লাসে লিঙ্কিং ভার্ব দেখেন। একজন বলছেন 50 নাম্বার কোন একটা কি বলেছে, 50 নাম্বার, চলেন 49 নাম্বার মনে হয়, ও আচ্ছা 50 নাম্বার। হানি টেস্ট সুইট, কোনো একটা বই বলছে স্টেট অফ ইভেন্ট দেয়া। আপনাদের এতটুকু বলা হয়, এখানে দ্বারা যে কথাগুলো বলা হবে এটার উপরে শতভাগ আপনি আস্থা রাখতে পারেন। আপনার জীবনে হয়তো আপনি একটা বই পড়ছেন, কোনো একটা বইয়ে
প্রিন্টিং মিস্টেক থাকতেই পারে, কিন্তু আমি যখন কথা বলবো তখন সেটার প্রিন্টিং মিস্টেক নেই। আমি বোঝাতে পারলাম? এটা ইভেন্ট না, সেটা পারসিভিং। এটা শতভাগ সত্য। ক্লিয়ার? ওকে। একজন বলছে পরে তো ফেল্ট আছে, এই জন্য তো আমি আপনাকে বললাম যে আপনি কগনিট ভার্ব, ওইখানে তো ওয়ান্ডারফুল আছে। হি ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এখানে ওয়ান্ডারফুল আছে না? তাহলে আপনি শব্দ বলতে পারেন যে আপনার এখানে ওয়ান্ডারফুল আছে, তাহলে এটা অন্য ভার্ব, আমি ট্রান্সিটিভ ভার্ব দিব। সে একটি স্বপ্ন দেখেছিল, সে একটি কি দেখেছিল? আরে ভাই, মানে ক্লাস রেগুলার না করলে তো ঝামেলা, আন্দাজি প্রশ্ন করলে হবে না তো। বলছে যে হি ড্রিমড এ ওয়ান্ডারফুল, তাহলে আপনি প্রশ্ন করেন সে কি দেখেছিল? সে একটি সুন্দর স্বপ্ন ছিল, তো এই জায়গায় তো ট্রান্সিটিভ ভার্ব হয়। তা আপনি কি ট্রান্সিটিভ ভার্ব দেখাবেন? বিষয়টা এরকম না। ভার্ব থেকে যখন নাউন উৎপন্ন হবে তখন ওটার নাম কগনিট ভার্ব। এখানে অন্য কোনো ক্ষেত্রকার কাটবে, মানে কাজ, অন্য কোনো লজিকার কাজে লাগবে না। আমি কি বোঝাতে পারলাম? ভার্ব থেকে যদি নাউন উৎপন্ন হয় তখন এই ক্ষেত্রে এটা কগনিট ভার্ব, এখানে অন্য কোনো মানে সূত্র কাজে লাগবে না। আমি কি বোঝাতে পারলাম? কারণ কগনিট ভার্বের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে ওটা ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হবে। ক্লিয়ার? আচ্ছা, দেয়া আছে ভার্ব থেকে যখন নাউন উৎপন্ন হয়ে যাবে তখন আর অন্য কোনো যুক্তি থাকবে না, কগনিট ভার্ব। আর টেস্ট এখানে শতভাগ পারসিভিং। হ্যাঁ, আচ্ছা, ওকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে তো, আর কতবার দিবে ভাই বলেন? ইট ইজ ডিফিকাল্ট ইজ পার্ট। আচ্ছা, দ্য ডক্টর অ্যাডভাইস মি টু টেক দ্য মেডিসিন অন। কোশ্চেন চলে যায় স্যার, 32 নম্বর কোশ্চেন। আচ্ছা, 32 নম্বর চলেন, 32 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কি আছে ভাই বলেন তো? এই যে 32 নম্বর কোশ্চেন মানে করছেন, সে কি ক্লাস করছেন? 32 নম্বর কোশ্চেন করাইছিলাম গত ক্লাসে, রিভার এরপরে ফ্লোজ, রিভার এবং এরপরে ফ্লোজ। তা আমার প্রশ্ন হচ্ছে এখানে তো আর কোনো নাই, যে সকল একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, ভার্বের পরে যদি কোনো কিছু না থাকে সেটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। ভার্বের পরে যদি আর কোনো কিছু না থাকে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। এটা কয়েকজন বলছেন, তার মানে ক্লাস করেননি আপনি। আপনি ক্লাস না করে একটা দুটা বললে হবে না। ক্লাস যদি কোনো কিছু শিখতে চান তাহলে করতে হবে। এই লেকচার শিটের যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আমি ব্যাখ্যা করছি, এখানে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। এই লেকচার শিটে যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন হচ্ছে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কোনো গ্রুপে কোনো পোস্ট করা চলবে যে আমি বুঝিনি, না বুঝলে ক্লাস করতে হবে, কোনো প্রশ্ন আমি বাদ দিইনি। ক্লিয়ার? এরপরে মূল টপিকে যখন আলোচনা করবো তখন আমি 10টা কোশ্চেন থাকলে একটা করাই দেবো, বাকিগুলো কেন বুঝেন ওটা গ্রুপে আলোচনা করতে পারবেন। বোঝাতে পারলাম? যেহেতু বেসিকের ক্লাস খুব দ্রুত, যারা ভালো বুঝে এরা কিন্তু ক্লাসে নাই, এদের কাছে বিরক্ত লাগবে ক্লাস এত স্লোলি গেলে। দেখেন 1800-1900 ছেলেমেয়ের ভিতরে ক্লাস করতেছেন, কত ঝামেলা আছে। বোঝাতে পারলাম? তো সুতরাং এই লেকচার শিটের প্রত্যেকটা কোশ্চেনে করার চেষ্টা করা হলো। ওকে, হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, মানে অনেকেই ক্লাস করে না, শুধু কোশ্চেন করে। আচ্ছা, ট্রান্সিটিভ ভার্ব আমি একটু আগে বুঝাইলাম তো, ট্রান্সিটিভ ভার্ব। ওকে, আজকের মতো এই ক্লাস এই পর্যন্ত শেষ। হ্যাঁ, হার্ড কপি 5 তারিখের পরে এই পর্যন্ত শেষ। এই শীটের কোনো কোশ্চেন আর বলবেন না। 34 নাম্বার বলছেন একজন বুঝাইছে, এই কোশ্চেন আমরা আলোচনা করেছি সেই সেকেন্ড ক্লাসে। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলেছিল। কিভাবে খুলেছিল? স্বয়ংক্রিয়ভাবে। আমাদের ভার্বের পরে অবজেক্ট নাই, অ্যাডভার্ব আছে। ভার্বের পরে অবজেক্ট থাকলে ইন্টারজেটিভ ভার্ব হবে, এটা পসিবল হবে না। ক্লাস না করলে আপনার প্রশ্ন উত্তর দেওয়া পসিবল না। ক্লিয়ার? আপনাকে ক্লাস করতে হবে। আজকের মতো বিদায়, টাটা। আগামী ক্লাসে হচ্ছে আমাদের নাউন অ্যান্ড ডিটারমিনার, ওইখান থেকে মূলত টপিক। ও আচ্ছা, পরীক্ষার জন্য আপনি কি কি পড়বেন? এই ক্লাসের জন্য, পরীক্ষার জন্য আপনি কি কি করবেন? সাজেশন। এই ক্লাসের সাজেশন হচ্ছে, যেহেতু আমাদের এটা বেসিকের ক্লাস সুতরাং সব কিছুই পড়বেন, সব কিছু। এটা যেহেতু আমাদের বেসিক কনসেপ্টের ক্লাস, যেহেতু বেসিক কনসেপ্টের ক্লাস সব কিছু পড়বেন। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার, সব আর শুধু পরীক্ষার জন্য যেটা পড়বেন সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, টিভি, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কগনিট ভার্ব,
লিঙ্কিং ভার্ব। এই চারটা পারবেন পরীক্ষার জন্য, এর পরীক্ষার বাইরে আর পড়ার দরকার নেই। আর অবজেক্ট সম্পর্কে একটু ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত জানবেন। পরীক্ষার জন্য সাজেশন হচ্ছে এতটুকু, কিন্তু যেহেতু বেসিক কনসেপ্টের ক্লাস, টোটাল ক্লাসটাই দেখতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই নিজস্ব মন গড়া প্রশ্ন হচ্ছে বলছেন যে এখানে এটা কোন ভার্ব, এরকমভাবে আমার পক্ষে প্রশ্নের উত্তর দেওয়া পসিবল হবে না। যদি এরকমভাবে প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে আমার একটা ক্লাস শেষ করতে হলে মিনিমাম 20টা ক্লাস লাগবে, এটা কোয়াইট ইম্পসিবল। ক্লিয়ার? আপনার যদি মনে হয় কোনো কিছু বুঝতে পারেননি তাহলে আপনি গ্রুপে পোস্ট করবেন যে এখানে আসলে আমি বুঝতে পারছি না। যে প্রশ্নগুলো আছে এগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার কম্পিটিটিভ পরীক্ষার জন্য শতভাগ কার্যকরী। বোঝাতে পারলাম? ওকে। হাফিং, অ্যারাইভড পৌঁছেছিল। এবার প্রশ্ন করেন, হি অ্যারাইভড অ্যাট কিছু একটা দেয়া ছিল, সে কখন পৌঁছেছিল? হোয়ার দ্বারা প্রশ্ন অথবা হোয়েন দ্বারা প্রশ্ন, ওখানে ভার্ব মানে আমাদের অবজেক্ট নেই, অবজেক্ট না থাকার কারণে হচ্ছে আমাদের এটা অ্যাডভার্ব। 41তম BCS এর প্রশ্ন, এক্সাম হবে। এটার উপরে পরীক্ষা হবে আগামীকাল রাত 10টায়। এই লেকচার শিটের উপরে পরীক্ষা হবে আগামীকাল রাত 10টায়। তো পজিটিভ ভার্ব যখন বুঝাবো তখন বুঝাবো, টপিক আছে আলাদা। ওকে।